আচ্ছা, রুল 9-এ এটা আমার মনে হয় সবারই মনে থাকার কথা, যেগুলা ছিল যে নিচে যদি হচ্ছে a প্লাস বি কজ এক্স বা এরকম যদি থাকে, তাহলে আমরা যদি সবগুলাকে এর সাথে তো হচ্ছে ওয়ান যদি থাকে, তাহলে ওয়ানটাকে সাইন স্কোয়ার এক্স বাই টু বা কজ স্কোয়ার এক্স বাই টু তে কনভার্ট করতে পারি। অর্থাৎ সাইন এক্স কজ এক্স সবগুলা টার্মকে এক্স বাই টু টার্মে হচ্ছে জাস্ট কনভার্ট করতে হবে, করে জাস্ট ওই যে আমরা টেন এক্স সেক স্কোয়ার এক্স আর একটা হচ্ছে টেন এক্স বাই টু ভাবে রিপ্লেস করে কাজ করে দিতে পারি। তো এই কাজটাই হচ্ছে এখানে করা হয়েছে। দেখো, এটা তো দেখছিলাম আমরা কতদিনে, তারপর আবার একটু জাস্ট রিক্যাপ করা। এখানে যে জাস্ট ওই কনভার্সনটা করার পরে 13 দিয়ে যে এটা আছে, ওই কনভার্সনটা করার পরে যে ওয়ান এর জায়গাতে সাইন স্কোয়ার এক্স বাই টু, কজ এক্সটা ছিল কজ স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, আবার যেটা সাইন এক্স ছিল সেখানে বলতেছি যে টু ইন্টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার কনভার্সন। তারপরে হচ্ছে ওই যে এখান থেকে তুমি টেন এক্স বাই টু তে কনভার্ট করে ফেলো, কজ এক্সটা কমন নিয়ে নাও, তাহলে উপরে থেকে স্কোয়ার এক্স আসবে, যেটাতে কনভার্সনটা সোজা হবে। তো এরকম যদি হচ্ছে এ প্লাস বি কজ এক্স বা এ প্লাস বি সাইন এক্স এরকম টাইপের কিছু থাকে বা তিনটা টার্ম থাকে, তো সবগুলাকে ফার্স্টে টার্গেট হচ্ছে এক্স বাই টু টার্মে কনভার্ট করা। তার জন্য ওয়ানটাকে তুমি এভাবে লিখতে পারো যে সাইন স্কোয়ার এক্স বাই টু কজ স্কোয়ার এক্স বাই টু, বা কজ এক্স কেও ওই যে কনভার্সন যে টার্ম গুলো আছে সেগুলো একটু মাথায় রাখো, ওইটা দিয়ে কাজ করা যায়। তো এটা এখন রুল 10টা বাকি ছিল, রুল 10টা আমরা একটু দেখি জাস্ট। এটা বলতেছে যে ওখানে ক্ষেত্রে আমরা দেখছিলাম কি জাস্ট নিচের দিকে থাকে, এবার যদি হচ্ছে উপর নিচে সাইন এক্স কজ এক্স এর টার্ম থাকে, তখন আসলে আমরা কিভাবে কাজ করব? উপরে থাকবে নিচেও থাকবে। তো ওই ক্ষেত্রে যে নিচের দিকে যেটা আছে, তো সেটাকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কি হয় দেখো তো। যে দুইটা জিনিস দেখো, যে উপরের যে নিউমারেটরটা আছে, উপরে যে থাকবে সেটাকে নিচেরটা টার্মে প্রকাশ করা। এখন সেটাকে আমরা কিভাবে করতে পারি? নিচের যে অংশটা আছে, আমাদের যে নিচের যে অংশটা আছে এটাকে যদি আমরা প্রথমবার ডেরিভেটিভ করি, তখন আসলে কি আসবে? পি মাইনাস সাইন এক্স আসবে, আর একটা হচ্ছে কজ এক্স আসবে। আর যদি হচ্ছে এই যে এই দুইটা পোর্শনে ভাগ করা, এল ইন্টু ডিনোমিনেটরকে ডেরিভেটিভ করবা একবার, আর একবার এম ইন্টু ডিনোমিনেটরকে জাস্ট নর্মাল ভাবে রাখবা, তো তখন দেখা যাবে কি ওই দুইটা টার্মে যদি প্রকাশ করি, প্রকাশ করার রিজনটা কি? তাইলে এখানে দেখো, একই যখন হবে তখন একটা জায়গাতে এই যে তোমার পোর্শনে ভাগ করা আছে এটারে যদি ডিনোমিনেটর দিয়ে ভাগ করি, ডেনোমিনেটর দিয়ে যদি এখানে নিচে বসাও, ধরো ওইভাবে তোমার মনে হয় আমরা সেপারেট করতে পারলাম। যদি সেপারেট করতে পারি বা ওই নিউমারেটর অংশটাকে যদি প্রকাশ করতে পারি এভাবে, তো নিচের দিকে আমার কি থাকবে? ডিনোমিনেটরটা থাকবে। তো এইটাকে যখন ইন্টিগ্রেট করবা তখন কিন্তু সহজে মিলে যাবে, কারণ হচ্ছে উপরে কি ডিডিএক্স এর এটা ডেরিভেটিভ, নিচের অংশের ডেরিভেটিভ, তখন তো সোজাভাবে লিখে দেওয়া যায় কি এটা লন এক্স হবে প্রথম অংশটা চিন্তা করলে। আবার সেকেন্ড অংশে যাও, ডেনোমিনেটর আর ডেনোমিনেটর ক্যান্সেল হয়ে গেলে শুধুমাত্র এমটা থাকবে, তো ওই ক্ষেত্রে তোমার কাজটা ইজি হয়ে যায়। দুই ক্ষেত্রেই আসলে যে দুইটা টাইপ দেখানো হয়েছে, দুই টাইপের সেম কাজ। তো সেটা একটু দেখো যে এরকম থাকলে নিচের যে ডেনোমিনেটরটা থাকবে সেইটার প্রেক্ষাপটে নিউমারেটরকে চেঞ্জ করতে হবে, এবং সেটা চেঞ্জ করব কিভাবে আমরা? এই যে ডেনোমিনেটরকে একবার ডেরিভেটিভ করব আর একবার হচ্ছে নর্মাল ভাবে রাখবো। তো রাখার ক্ষেত্রে এই যে কোফিশিয়েন্ট বের করতে হবে, ক্যালকুলেশন করে যে এই এলটা কত হবে আর এই এমটা কত হবে। এখন এটা করার কেন করছি এইভাবে করলে সুবিধাটা কি? কারণ আমার তখন এই যে শুধু এটা মনে করে ডেনোমিনেটরকে ডি দ্বারা প্রকাশ করলে এই ইন্টিগ্রেশনটা যদি করা হয় তো সহজে মিলে যায় না। দেখো তো উপরের তো হচ্ছে ডেনোমিনেটরের ডেরিভেটিভ মানে এফ প্রাইম এক্স বাই এফ এক্স, এই সিচুয়েশন যে এফ প্রাইম আর বাই হচ্ছে নিচে এফ প্রাইম, এফ নিচেরটা হচ্ছে এফ, নিচেরটা হচ্ছে এফ, তো উপরে হচ্ছে তোমার এফ প্রাইম। তো এটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন করাটা ইজি না? এফ প্রাইম ইয়েস। বাই এফ, তখন হচ্ছে তোমার কি হবে যে লন এফ ঠাস করে লিখে দেওয়া যাবে। এই জন্য ওই ডেনোমিনেটর এইভাবে কনভার্ট করলে সোজা হয় আর কি, যদি সবগুলো দুইটা টার্মে উপর নিচে হচ্ছে কজ এক্স সাইন এক্স এর টার্মে থাকে। থাকবে যে ওরকম না, এখানে এ বি কোফিশিয়েন্টের উপরে কোনো আমি কন্ডিশন দিছি যে এটা এ বি হইতে হবে এরকম, বি হইতে হবে এরকম, এটা কোনো কোফিশিয়েন্টের কন্ডিশন দেয় নাই, ধর শুধুমাত্র উপরে এ কজ এক্স থাকতে পারে, ওই সাইডে যায় জাস্ট খালি বি সাইন এক্স থাকতে পারে। সো সব ক্ষেত্রে রুলটা একইভাবে অ্যাপ্লাই করতে পারবা, যে প্রথম কাজ হবে উপরেরটাকে
নিচেরটার মাধ্যমে এই যে এই প্যাটার্নে আগে চেঞ্জ করে নে, তখন তাহলে একটা ম্যাথ মিলে যাবে আর কি। তো দুইটা রুলে একই রকম। তো আমরা হচ্ছে জাস্ট নিচের দিকে দেখি, জাস্ট ছোট একটা অঙ্ক করা আছে, এই যে এই অংশটা। তো এখানে আমরা প্রথম বলছি কি যে উপরের যে এটা থাকবে এই অংশটা, এটাকে আমরা বলছি কি এই যে এল ইন্টু যেটা ছিল যে, ধরো ডিনোমিনেটর যেটা ছিল এল ইন্টু ডি প্রাইম মনে করলাম, আরেকটা হচ্ছে এম ইন্টু জাস্ট ডি থাকবে ডেনোমিনেটরটা, এই কথাটা জাস্ট এখানে লেখা আছে। স্প্লিট করা হলো, স্প্লিট করার ফলে এল পাইলাম কি আমার -22, মানে পরে ওই যে এখানে আসার পরে দেখো সাইন এক্স এর কোএফিসিয়েন্টটা ইকুইভ্যালেন্ট করা হয়েছে, ওইদিকে সাইন এক্স এর সাথে কত আছে 3, এটা হচ্ছে, কারণ দুই দিকে দেখো এটাতে সাইন এক্স টার্ম কজ এক্স টার্ম, এখানেও সাইন এক্স টার্ম কজ এক্স টার্ম, তাই যদি সমান হইতে হয় তাহলে there is only one option, the coefficient of corresponding sin x or cos x should be equal। তো sin x এর কোএফিসিয়েন্ট corresponding কি আছে -4l, -5m এর corresponding হচ্ছে 3, তো এই দুইটা হইতে হবে ইকুয়াল। আবার ওই দিক থেকে হচ্ছে তোমার এই যে cos x এর corresponding এখানে হচ্ছে 2, সেটা হইতে হবে। তারপর দুইটাকে ব্যালেন্স করে এই যে ভ্যালুগুলো ক্যালকুলেট করবো। তো করার পর এখন আসলে আমাদের কি হচ্ছে, প্রথম অংশটাতে একটু মেলাতো, যে আমি একটু আগে যে বলতেছিলাম এটাকে যে ডি বাই ডি প্রাইম বললাম, তো প্রথম অংশে কি হয় যে মাইনাস -222/41 ইন্টিগ্রেশন অফ, দেখো আমি যদি ডিনোমিনেটরের উপরের অংশটাকে এল দিয়ে সাথে আসলে কি হয়, আমি ওর ডেরিভেটিভটা ইউজ করছি না, তাহলে এল এল এর মান বসাইলাম, ডেরিভেটিভ ওইটাকে মনে করো ডি প্রাইম বললাম, আর নিচে হচ্ছে আমার ওই যে ডেনোমিনেটরটা বসাইলাম। পরের অংশ প্লাস, ভাগ করো এই যে এম এর অংশটা কি আছে যে -7/21 এই জায়গায়। তারপরে হচ্ছে আমার ইন্টিগ্রেশনে কি হবে, এই যে তুমি এখন এই যে এটা ডেনোমিনেটর, এটার নিচে যদি এখন আবার সেই ডেনোমিনেটরটা বসাও, এইটাই তো এখানে বসছে, ডিটাই বসছে, তো এটা কি হবে, ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র থাকবে কে -7/41 ডিএক্স থাকবে। এই জন্য ডিরেক্ট আমি লিখে দিচ্ছি, দেখো ডি প্রাইম বাই ডি মানে হচ্ছে লন ডেনোমিনেটর, এই যে বাইরে তো কোফিসিয়েন্ট আছে লন নিচের অংশটা, প্লাস এখানে দেখো -7/41 ছিল, ডিএক্স এর ইন্টিগ্রেশনটা হচ্ছে এক্স প্লাস সি, এটা সহজে হয়ে যায়। তো তোমরা এই প্যাটার্নে এরকম ম্যাথ দেখলে এইভাবে করতে পারো, কারণ ক্যালকুলেশনটা ইজি হবে, অন্য ওয়েতে ট্রাই করলে হবে না তা না, দিস উইল মেক লাইফ ইজিয়ার। এতটুকু, এটুকু বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ইয়েস স্যার, বুঝা গেছে। জি স্যার। ইয়েস স্যার। এখানেও কিছু ছোটখাটো যে চেঞ্জটা আছে তুমি এটা একটু দেখো, এখানে আসলে ওরকম কোনো রুল হিসেবে না, এই অঙ্কগুলা এই টাইপ আসলে জাস্ট এই ট্রান্সফরমেশনটা ইউজ করলে তোমার জন্য মানে কাজ করা ইজি আর কি, এটা মাথায় রাখলে ভালো। ওগুলা রুল আকারে কিছু না আর কি, আমার কাছে মনে হয়েছে এটা কাজে লাগতে পারে, এটা দেখো একটু। বা পরে আর একটা আছে, যেহেতু এতদিন ধরে করতেছো ইন্টিগ্রেশন, করতেছো কিনা জানি না, বাড়িতে আশা করি ভুলে গেছো, তো এটা একটু আবার দেখবা যে এটা আগেও কিছু করাইছি, এই ট্রান্সফরমেশন গুলা মাথায় রাখলে সহজে মিলবে আর কি। আমরা হচ্ছে তাহলে ওই যে সেকেন্ডটাতে যাই, এটা তো এখন মোটামুটি যেহেতু আগের 9টা রুল জানা আছে, তো এগুলা দেখলে খুব বেশি ভেজাল লাগবে না। আচ্ছা, এই যে সেকেন্ড যে মানে একটা শীট দিছিলাম ডেফিনাইট ইন্টিগ্রাল, তো ওইটার আগে আমরা লাস্ট পোর্শনটা আগে করব। তোমরা ডেফিনেটলি ওই যে যেগুলা করে দিছি এগুলা কিন্তু দেখবা। হ্যাঁ, আমি কি রেকর্ড করতে পারি? এটা তো এতক্ষণ ধরে বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে গেছে, তারপরে একজন করছে। হ্যাঁ স্যার ল্যাপটপে মাত্র অন করলাম তো। হুম, এটা বলো, নামটা বলো, আইডিটা 49। 049। হ্যাঁ আচ্ছা, তো আমরা এখন দেখো আগেরটাতে হচ্ছে ইন্টিগ্রেশন, এটা তো তুমি পরে দেখলে পারবা বা ই করবা, কিন্তু এখন হচ্ছে যে সামেশন অফ সিরিজটা বলবো সেটা পুরো ইন্টিগ্রেশনটা বুঝতে হবে, আর না হলে সোজা বাংলায় ওই ইন্টারের মতো মুখস্থ করবা।
এই জন্য ট্রাই করবা যে এটারে ঠিকঠাক মতো বোঝার চেষ্টা করবা যে আমি কোথ থেকে কই নিয়ে যাই, সেটা একটু বোঝার ট্রাই করতে হবে। নাইলে সামেশনের বেলায় ওই সূত্র মুখস্থ করে করা লাগবে না, মানে কিছু আইডিয়া থাকবে না। তো আমি যে কথাগুলো বলবো সেটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। আমরা এরিয়া রিলেটেড যে ব্যাপারগুলো বলছিলাম, তো ওখানে এরিয়া মানে এই যে ইন্টিগ্রেশন করলে আমরা আসলে কি পাই? রেসপন্স করতে হবে, এখন কথা বলতে হবে। এরিয়া পাই। এরিয়া ইন্টিগ্রেশন করলে পুরো এরিয়া পাই। এখন এটার ক্ষেত্রে না হয় আমি এরিয়া বললাম, এরিয়া বলতে এই যে অংশটা, কিন্তু যখন ডেফিনেট ইন্টিগ্রাল কথাটা আসে, কেউ একজন আনমিউটেবল করতে হবে। তো এখানে দেখো, এইটার ক্ষেত্রে তুমি বলতে পারো যে না, ইন্টিগ্রেশন মানে বা এই যে তোমার শুধুমাত্র ইন্টিগ্রেশন বলতে এরিয়া, পজিটিভ এরিয়া, এরিয়া বললেই চলে তখন। কিন্তু যদি কার্ভটা এরকম হয়, তখন কি শুধু এরিয়া বললে কাজ হবে? সাইন্ড এরিয়া বললে আরো একুরেট হয়, তাই কি? আমরা নেট সাইন কথাটা বুঝাইছিলাম একটু। তো নেট সাইন কথাটা আসলে কি বোঝায়? নেট সাইন যে কথাটা ছিল সেটা আমাদের আসলে কি বোঝায়? নেট সাইন এরিয়ার কথাটা ছিল, ধরো তুমি যে দিন শেষে হিসাব করতে গেলে আজকে ইনকাম কয় টাকা, সেটার থেকে হচ্ছে আমার খরচটা বাদ দিয়ে তারপরে হচ্ছে আমরা বের করি, রাইট? তো এখন যদি তোমার এই যে এই অংশের এরিয়া বের করো বা ডেফিনেট ইন্টিগ্রাল নাও, তখন হবে কি, এই যে উপরে ধরো a1, এটা হচ্ছে a2, আর এটা হচ্ছে ধরো a3, নিচের অংশের a3। তো তুমি দেখবা যে যখন আমরা ডেফিনেট ইন্টিগ্রেট করব, ধরো এটার এ পর্যন্ত, ছোট এ থেকে বি পর্যন্ত যখন ইন্টিগ্রেট করব, তখন আমাদের যে রেজাল্টটা দেবে সেটা হচ্ছে এই যে উপরের অংশ দুইটা এড করলাম, করার পরে নেগেটিভ অংশটা বাদ দিলাম। তো বাদ দিয়ে যে এরিয়াটা আমরা পাবো, ওই এরিয়াটাই আমাদেরকে ডেফিনেট ইন্টিগ্রাল দেয়। তো এই জন্য বলা হয় যদি ডেফিনেট ইন্টিগ্রাল হয়, ডেফিনেট ইন্টিগ্রাল বলতে কি বুঝো, তখন ব্যাপারটা বলবা যে এটা আসলে আমাদেরকে নেট সাইন্ড এরিয়া দেয়। এরিয়া কথাটা ডিরেক্ট বলা যাচ্ছে না, যদি হচ্ছে ফাংশন নেগেটিভ হইলে তখন হচ্ছে প্লাস মাইনাস হইলে তখন তো এরিয়া না, নেট সাইন্ড এরিয়া দেবে। তো এই জন্য এক কথায় বলে দিবা যে এটা নেট সাইন্ড এরিয়া দেয়। নেট সাইন্ড এরিয়া কি, যেটা হচ্ছে আপার বা লোয়ার যেরকম থাকুক, লাস্টে যে হচ্ছে যে পজিটিভ গুলার থেকে নেগেটিভ গুলা বাদ যাবে, যে যে রেজাল্টটা থাকবে সেইটা হচ্ছে আমাদেরকে ওই ডেফিনেট ইন্টিগ্রাল গুলা আমাদেরকে দেয় ওই ইন্টারভ্যালের মধ্যে। একটু দেখি আমরা ইন্টিগ্রেশন বোঝানোর সময় আমি অনেকগুলা আঁকছিলাম, ধরো এরকম, এগুলো আঁকছিলাম কিনা মনে আছে? জি স্যার। জি স্যার স্যার তো এবার একটু খেয়াল করো, সরি, আচ্ছা একটু বড় করে রাখলাম। তো এখানে একটা জিনিস দেখো, যে যদি তোমার এরিয়াটা বের করার ক্ষেত্রে আমি যদি এরকম রেক্টেঙ্গেলে কনভার্ট করি, তো এই এরিয়াটা বের করবো কেমনে? যদি প্রত্যেকটা লেন্থ হয় ডেল এক্স, যে এই যে ইন্টারভ্যাল আর কি, লেন্থ সেটা হচ্ছে ডেল এক্স। আর তখন এইটা তাহলে আমি তো এই রেক্টেঙ্গেলের এরিয়া চাইলে আমার কি কি লাগবে? লেন্থ লাগবে আর একটা হচ্ছে উইডথ লাগবে, তাই না? যে দৈর্ঘ্য জি আর স্যার। হচ্ছে প্রস্থ। প্রস্থটা আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে ডেল এক্স, আমি ডেল এক্স পাইলাম। তো আমি যে এই অংশটাতে বের করব, তো ডেল এক্স দিলে হবে নাকি হচ্ছে এটার একটা লেন্থও লাগবে? লেন্থ লাগবে। তো লেন্থ আসলে আমি কোনটা নেব, যে এই অংশটা নেব নাকি ওই অংশটা নেব? এখানে দেখে মনে হচ্ছে কোনটা, কোন জিনিসটা কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়াটা যুক্তিসঙ্গত হবে এই রেক্টেঙ্গেলের জন্য? লেফট সাইডের অংশটা, ইয়েস স্যার। কারণ ওইটা এইখানে ফাংশনের সাথে ডিরেক্ট এই অংশটা অ্যাটাচ আছে। আবার পরেরটার জন্য কি হবে, এইখান থেকে ও লেফট পয়েন্ট,
তো এখন এইখানে দেখো কিছু এই যে এই অংশটা এক্সট্রা না রে, এই যে এই অংশটা এক্সট্রা লিখতেছি না আমি, বা কিছু অংশ এক্সট্রা আসতেছে না বাদ ইয়েস পড়ে স্যার। কার্ভের নিচে। তো ওই ক্ষেত্রে যদি এখানে নাম্বার অফ ইন্টারভ্যাল মাত্র আমি নিছি কয়টা, দুইটা, লেটস সে এই যে এই নির্দিষ্ট জায়গার মধ্যে কথা বলে মিউট করে আনমিউট ইয়ে করে ফেলেন নিজেরে। তো এইখানে যদি আমি ইনফাইনাইট নাম্বার অফ ইন্টারভ্যালস নেই, তখন কি এই গ্যাপগুলো থাকবে নাকি মিনিমাইজ হবে? মিনিমাইজ হবে। মিনিমাইজ হবে। এখন যদি সেটা ইনফাইনাইট নাম্বার হয়, তখন দেখা যাবে যে ওইটা আর কোনো গ্যাপ অলমোস্ট থাকবে না। n tends to, যখন আমরা নাম্বার অফ ইন্টারভ্যাল উইল বি টেন্ডিং টু ইনফিনিটি, তখন হচ্ছে দেখা যাবে এই যে এক্সট্রা অংশ এরকম আর কিছু থাকবে না। তো আমরা এই ওয়েতে আমরা বের করতে পারি। এখন আরেকটা কথা হচ্ছে, আমি তো এইভাবে আঁকলাম, এটা তো অন্যভাবে আঁকতে পারতাম। দেখো এটা যদি বুঝো তাইলে হচ্ছে অঙ্ক, আমার অঙ্কতে বেশি পেইন পাবো না, তোমরা পাবো না, এমনি বুঝে দেবো। এবার দেখো সেম জিনিস এইটা মনে করো এই কমালাম এটা, এবার যে এটা নেওয়া হচ্ছে, এই ক্ষেত্রে এইভাবে যদি এই রেটা বের করা হয়, তো তখন আমার দুইটা এক্সট্রা অংশ থাকে, এই যে এরকম কিছু কিছু এক্সট্রা অংশ চলে আসে। এখন যদি হচ্ছে আমি এদের এরিয়া বের করতে চাই, তাহলে কোন সাইডের পয়েন্ট নেওয়াটা যুক্তিসঙ্গত বলো তো? আগে যেমন আমরা লেফট সাইডের পয়েন্টটা নিয়ে দেখছিলাম, বাট এবার রাইট সাইড নিতে হবে। রাইট স্যার। এবার অ্যাপ্রোচটা হবে আমার রাইট সাইডে, মানে এবার হচ্ছে এফ অফ রাইট সাইডের পয়েন্ট গুলা, আর একটা হচ্ছে আমাদের ডেল এক্স, এখানে হবে তখন রাইট সাইড। একটু আগে আমরা কোনটা ইউজ করছি, লেফট সাইডের পয়েন্ট গুলা। এবং দুই ক্ষেত্রে আমরা বলছি কি নাম্বার অফ ইন্টারভ্যাল কত হবে, আমরা ফাইনালি কতগুলো রাখবো, ইন্টারভ্যাল কতটা করতে যাচ্ছি, ইনফাইনাইট, কারণ আমাদের ওইগুলা রিডিউস করতে হবে। আর ইনফাইনাইটে গেলে ওইটা অলমোস্ট টেন্স টু জিরো হয়ে যায়, যে ওই যে ভুল যে এরর গুলা, এইসব এরর তখন টেন্স টু জিরো হয়ে যায়। এখন এটা গেল একটা অ্যাপ্রোচ, যে আমরা এইভাবেও করতে পারি, যে ইসের থেকে পয়েন্ট নিতে পারি। এবার আরেকটা জিনিস দেখি, যে আমি তো একটা দুইটা অ্যাপ্রোচ দেখাইলাম, আর একটা অ্যাপ্রোচ আছে, পয়েন্ট কোনটা নেওয়া যায়। ধরো তোমার এই কার্ভ দিলাম একটা, এই যে এবার যে ইয়াগুলো আছে আমি রেক্টেঙ্গেল গুলা, এদের ক্ষেত্রে কোন পয়েন্টটা নেওয়া হচ্ছে, মিডল পয়েন্টটা নেওয়া যাচ্ছে। তো এখানেও কিছু এরর আসতেছে, কিন্তু যখন ইনফাইনাইট হবে ওই এররটা রিডাকশন হয়ে যাবে। তো এখন দেখো তিনটা কেসেই তিনটা ওয়েতে আমি চাইলেই যে এই ডেফিনিট ইন্টিগ্রালের ব্যাপারটাকে ডিফাইন করতে পারি, যে আমি কোন পয়েন্ট নিব। মিডল পয়েন্ট হতে পারে, রাইট হ্যান্ড পয়েন্ট হতে পারে, লেফট হ্যান্ড পয়েন্ট হতে পারে। এখন যদি তিনটা ডিফারেন্ট রেজাল্ট দিত, তাহলে কিন্তু আর আমি ডেফিনেশন ইউজ করতে পারতাম না। এরা তখন হচ্ছে যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি কথাটা আছে না, কথাটার কারণে এই যে এরর এগুলা রিডাকশন হয়ে টেন্স টু জিরো হয়ে যায়। আমরা রাইট সাইডে যেগুলো ছিল টেন্স টু জিরো হয়ে ওই এরর গুলো বাদ পড়ে যায়। তারপর আবার লেফট হ্যান্ড পয়েন্টে নিলে যে এরর গুলো দেখতেছিলাম সেটাও টেন্স টু জিরো হয়ে যায় যখন আমরা নাম্বার অফ ইন্টারভ্যাল ইজ টেন্ডিং টু ইনফিনিটি। সো তিনটা কেসে তখন আলটিমেটলি থাকে কি, যদি এররটা কমে যায় তখন তো আলটিমেটলি এই এরিয়াটুকুই থাকে না। এররটা যদি হচ্ছে টেন্স টু জিরো হয়, তার মানে শুধুমাত্র বাকি থাকবে কি, এরিয়াটুকুই তো থাকবে। জি স্যার। এইটাই বোঝাইতে চাইছি যে আমরা যখন লিখতেছি, তো এটারে সামেশন আকারে কিভাবে লেখা যায়। আমাদের তো ছিল কি, এই একটা অংশের জন্য এফ অফ এক্স ডেল এক্স ছিল, ছোট্ট একটার জন্য এফ অফ এক্স ডেল এক্স ছিল। এখানে এক্স কে স্টার কথাটা কেন লিখছি, যে এই ছোট একটার জন্য আপনি এক্স স্টার কেন লিখছি, কারণ এক্স স্টারটা তুমি মাঝখানে নিতে পারো। এক্স বললে তো হচ্ছে বোঝা যাচ্ছে ওইখানে ওর পাশে থাকতে হবে, তো এক্স কে স্টার দিয়ে বুঝাইতেছি, সেটা এই সাইড হোক ওই সাইডে হতে পারে, কিংবা মাঝামাঝি কোনো একটা পয়েন্ট হতে পারে। এই জন্য এক্স কে স্টারটা দিলাম, দিয়ে বোঝানো হয়েছে। তারপরে যে এই একটা ছিল কি
এখানে তো এরপরে আরেকটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এরকম না? তো আমরা এটাকে আগে সামেশন দিয়ে ডিফাইন করলাম যে প্রতিবারই তো হচ্ছে যোগ করব, এটার এরিয়া প্লাস ওইটার এরিয়া, তার প্লাস ওইটার এরিয়া, তারপর ওইটার আবার এরিয়া, সবগুলোই তো যোগ করবো। তো ওই হিসেবে কি হয়, ওই জায়গার থেকে এই সামেশনটা দিলাম আর ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত। আমরা রাখলাম যে এখানে ফাইনাইট, কিন্তু কথা হচ্ছে আমি তো ফাইনাইট নিলে আমার এররটা থেকে যাবে, কিছু না কিছু এরর তখন হচ্ছে ভিজিবল থেকে যাবে। তো ওই এররটাকে রিডাকশনের জন্য আমাদের টার্গেট কি? আমরা বলছি যে এটাকে তখন ইনফাইনাইট করা। ফাইনাইট করে ফেলা। তো এই জন্য হচ্ছে তখন এই জায়গায় আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দিলাম। তো এইটাও তখন আসলে আলটিমেটলি কি দেবে তোমার কাছে? এই যে এগুলো যদি এরকম করো, ধরো এখানে প্রতিটার জন্য পাবা প্লাস এরিয়া, এখানে পাবা প্লাস এরিয়া, কিন্তু এখানে কি পাবা? দৈর্ঘ্য পূরণ প্রস্থ এই হিসাব করলে এখান থেকে যে নেগেটিভ অংশটা চলে আসবে, ভ্যালুটা নেগেটিভ হবে। তো ওভারঅল তখন তুমি যা এই যে এইটাও তখন হচ্ছে তোমার এই অংশটাও নেট সাইন্ড এরিয়া দেয়। তো তাহলে আসলে আমরা এটা কার ডেফিনেশন লিখলাম বলো তো? এই যে এটা লিখলাম, কার ডেফিনেশন হলো? ডেফিনিট কি ইন্টিগ্রাল। এফ অফ এক্স ডিএক্স, এই জিনিসটা আসলে লিখলাম। আমরা এতক্ষণ যে কথাগুলো বলতেছিলাম সেটা হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রালের, এবং সেটা এ থেকে বি পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স। এই আইডিয়াটা ক্লিয়ার কিনা বলো? জি স্যার। স্যার হুম হুম বলো। স্যার সামেশনের নিচে যে r ইজ ইকুয়াল টু 1 আছে, এই r দিয়ে কি বোঝাচ্ছে স্যার, একটু যদি আচ্ছা, আমি ক্লিয়ার একটা করতেন। ভুল করছি এখানে, এক্স কে স্টার যেটা বলতেছি না, এটা হচ্ছে এক্স আর স্টার। এই যে এক্স কে স্টার বলতেছি না এখানে ভিতরে, এই যেটা ভুল আছে একটু, এটা হবে আর। আচ্ছা, এবার কি বুঝাইতেছি সেটা বলি। এই আমরা একটু আগে ইন্টারভেল গুলো বলতেছিলাম না রে, এখানে ধরো একটা ইন্টারভেল আছে, পরে আর একটা ইন্টারভেল আছে। তো প্রথম যে এই অংশটার থেকে যে এ ওখানে দেখছিলাম শুরু থেকে যে এ প্লাস আর ডেল এক্স, এই কথাটা ওই পাশে দেখছিলাম না? এখান থেকে যে যাবে জি তোমার স্যার। ইন্টারভেল নাম্বার, যে এখান থেকে আর ইকুয়ালস টু হচ্ছে তোমার 1, এই প্রথম জায়গার থেকে, তারপরে হচ্ছে 2 নাম্বার ইন্টারভেল গুলো আর কি, কতটা ইন্টারভেল, এখান থেকে যে কতটা ইন্টারভেলে ভাগ করতেছি আমি, প্রথমে ইনফাইনাইট নাম্বারে ভাগ করব, বাট ফাইনাইট থেকে এসে না, তো ইনফাইনাইট আমি ডিফাইন করবো যে না এটা ইনফাইনাইট রিপ্রেজেন্ট করতেছে। বাট আমি জি স্যার। ফার্স্টে নিলাম যে ফাইনাইট নাম্বার অফ এক্স আর স্টার, ধরো জি স্যার। প্রথম এই অংশের ইন্টারভেল নিলা একটা, এইরকম করে, ঠিক আছে? তো জি এই স্যার। অংশের এই অংশ থেকে যে আর অংশটা আছে, আর মানে হচ্ছে 1 2 3 যে কোনোটা 1, তো এই 1 এর মধ্যে তুমি একটা পয়েন্ট নিবা, যেটা আমরা বলতেছি এই যে আর স্টার, যে বলতেছি এক্স আর স্টার, এটা জি হচ্ছে এই স্যার। যে তুমি এই পয়েন্ট রাইট সাইড নিতে পারো, লেফট সাইড নিতে পারো, মাঝখান নিতে পারো, এই জন্য এই তিনটা পয়েন্টই তো নিতে পারো, স্পেসিফিক তো জি না। এই জি জন্য স্যার। আমরা বলতেছি এক্স আর স্টার, হুম, বুঝতে বুঝছো? পারছি স্যার। জি স্যার। আর থ্যাংক আরটা ইউ স্যার। হচ্ছে যে এখানে ইন্টারভেল। তো ওভারঅল কি হচ্ছে তাহলে, এই জিনিসটা নেট সাইন্ড এরিয়া দেয়। আবার আমরা ডেফিনিট ইন্টিগ্রাল যখন বলছিলাম, তখনও এটা বলছিলাম কি, এটা আমাদেরকে নেট সাইন্ড এরিয়া দেয়। তো দুইজনই যদি নেট সাইন্ড এরিয়া দেয়, তার মানে হচ্ছে কি ইন্টারভেল ও লেন্থ সমান। তো এইটা হচ্ছে এই যে সামেশনের যে ডেফিনেশন দিলাম, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি এ থেকে বি পর্যন্ত এফ অফ এক্স এর ডেফিনিট ইন্টিগ্রালের ডেফিনেশন। বুঝা গেছে? জি স্যার। এটা বুঝতে আমি হচ্ছে তাহলে ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। যে এই নিচে কথাগুলাই বলছি, এক্স স্টার আর স্টার ক্যান বি চোজেন এজ, এটা কিন্তু আলটিমেটলি যে ইফ এফ ইজ কন্টিনিউয়াস দেন দ্য সেম এরিয়া উইল বি প্রোডিউস নো ম্যাটার হাউ এক্স স্টার ইজ চোজেন। কারণ আমরা ওখানে নাম্বার অফ ইন্টারভেল ইনফাইনাইট করে দিচ্ছি, তো আমরা যেভাবেই চয়েস করি না কেন আলটিমেটলি সেটা হচ্ছে ওই জায়গা আবার সেম এরিয়াটা প্রডিউস করবে। এখন কথা হচ্ছে আমরা যে সামেশনের ম্যাথ করতে যাচ্ছি বা সামেশন এটা জেনারেট করতে যাচ্ছি, সেই সামেশনে একটা স্পেসিফিক কেস, মানে এই যে এখানে 3 4টা কেস না, 3টা কেসের একটা স্পেসিফিক অংশ নিয়ে কাজ করব। সেটা হচ্ছে আমাদের এই যে রাইট এন্ড পয়েন্ট যেটা আছে সেটা নিয়ে কাজ করে আমরা ফর্মুলাটা জেনারেট করব। এখন রাইট এন্ড পয়েন্টে, তো রাইট এন্ড পয়েন্ট গুলো কিভাবে লিখবো? এটা রাইট এন্ড পয়েন্ট কিভাবে লিখবো আমরা?
এটা যদি এ হয়, পরের অংশটা কি হবে? আমি যদি প্রতিটা ইন্টারভেল বলি ডেল এক্স করে বাড়ে, এ প্লাস তো ডেল এক্স এ প্লাস ডেল এক্স, তারপরেরটা কি হবে? এ A প্লাস plus 2 টু del টু ডেল ডেল এক্স। এক্স ওকে, তো তাইলে আমার যদি লাস্টে আর হয়, আর সংখ্যক কে হয়, তখন লাস্টে কি হবে? এ প্লাস A plus R del আর X. ডেল এক্স। এই কথাটাই এখানে নিচের অংশে স্যার বুঝাইতে চাইছি, যে রাইট পয়েন্ট হইলে এ প্লাস আর ডেল এক্স টাইপের এইগুলো হয়। এখানে যে এটা ভুল আছে, আমি কে আর এর মধ্যে ভেজাল করছি একটা, এটাতে আর হবে। তো এই তখন হচ্ছে যে রাইট সাইডের পয়েন্ট গুলো হলে আমরা এ প্লাস আর ডেল এক্স কথাটা ইউজ করবো। এখন ডেল এক্স কথাটা কি ছিল? আমরা ইন্টারভেল গুলোকে সমান সংখ্যক ভাগে ভাগ করছিলাম কিনা? তো আমাদের যে বি থেকে এ পর্যন্ত যে ইন্টারভেল ছিল, তো ওইটাকে আমরা সমান এন সংখ্যক ইন্টারভেলে ভাগ করছি। এখন যে সমান লেন্থ হইতে হয়, তার মানে বি মাইনাস এ বাই এনটা হচ্ছে আমার ইন্টারভেল, সমান ইন্টারভেল লেন্থ। এই জন্য তখন ডেল এক্স এর জায়গাতে বি মাইনাস এ বাই এন এই কথাটা ইউজ করা হয়। বুঝা গেছে এটা? জি স্যার, বুঝতে পারছি স্যার। ফাইন, তাহলে স্যার b minus a by n এই জায়গাটা আরেকবার রিপিট করবেন। ওকে, আচ্ছা তোমার কোশ্চেন 1921 কি বলবা বলো? স্যার ওই যে del x equals to b minus a by n। আচ্ছা ওকে, তুমি ফাইন। এখন দেখো বি মাইনাস এ বাই এনটা কেন করা হচ্ছে? আমাদের তো ব্যাপারটা ছিল কি ফাইনাইট না ডেফিনেট নিয়ে তো কথা হচ্ছে। জি ওকে, ইন্টারভেলটাও ছিল এ থেকে বি পর্যন্ত। তো এবার আমরা যখন হচ্ছে এই ইন্টারভেলটাকে আমি বলতেছি কি যে সমান সংখ্যক ইন্টারভেলে ভাগ করা হবে, যেখানে শুরুটা হচ্ছে এ, ও বুঝছি শেষটা স্যার। হচ্ছে বি। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ওকে, ঠিক আছে, তাহলে এবার আমরা নেক্সট পেজে যাই। এটা মাথায় রাখবা যেখানে কি করা হয়। তো তাহলে আমাদের প্রথম যে ইয়াটা দিছিলাম ডেফিনেশন, যে ডেফিনেট ইন্টিগ্রাল বলতে আসলে কি বোঝায়, নেট সাইন এরিয়া বোঝায়। তো নেট সাইন এরিয়া আবার সামেশন দ্বারা রিপ্রেজেন্ট করে। ওইখানটাতে দেখো এই যে এই লাইনটাতে আমাদের ওখানে কি ছিল? এফ অফ এ প্লাস আর ইন্টু বি মাইনাস, এই যে এফ অফ এক্স আর স্টার কথাটা ছিল না, যে সামেশন দিয়ে যে এফ অফ এক্স আর স্টার, আরেকটা ছিল ডিএক্স, এরকম ছিল না? ওই ডেল এক্স, সরি। ডেল এক্স। হ্যাঁ, তো এই এক্স আর স্টারের যে কথাটা, সেটাকে জায়গা আমরা এখন কি লিখতেছি? রাইট হ্যান্ড পয়েন্টটা। আমরা দেখো এটা একটা স্পেসিফিক কেস থেকে যায় তোমাদের ফর্মুলা জেনারেট করবে, তারপর ওই ফর্মুলা ইউজ করে জাস্ট খালি ম্যাথ করা আর কি। তো এক্স আর স্টারটা হচ্ছে আমার রাইট পয়েন্টটা। তো রাইট পয়েন্টের জন্য আমরা দেখলাম যে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, এ প্লাস আর ইন্টু বি মাইনাস এ বাই এন। তো যত জায়গায় ডেল এক্স ছিল ওই ডেফিনেশনের, এই যে ডেল এক্স, এই ডেল এক্স এর জায়গাগুলোতে বি মাইনাস এ বাই এন, এটাও এন আর কি, এই এন দ্বারা রিপ্লেস করলাম। করার পরে নিচের লাইনটাতে একটু দেখো, নিচের লাইনে কি আসতেছে? যে 1 থেকে n, এটার সাথে বি মাইনাস এ বাই এন এর কোনো রিলেশন আছে, বা আর এর উপর কোনো ডিপেন্ডেন্সি আছে এটার? না এটার ম্যাথ স্যার। নো স্যার। নাই। তো তুমি এটাকে ইসের বাইরে নিয়ে আসো, বি মাইনাস এ বাই এন কে। আমি কিন্তু বারবার বলতেছি আমরা একটা স্পেসিফিক কেস জেনারেট করবো, তো কিছু কিছু জিনিস আমাদেরকে ই করে নিব আমরা ওই কেসে যাওয়ার জন্য। তারপরে হচ্ছে কি যে এখান থেকে দেখো এটুক করার পরে, তো আমাদের এখানে লোয়ার লিমিট ছিল এ আর আপার লিমিট ছিল হচ্ছে বি। তো এবার আমরা যদি স্পেসিফিক কেস, যে আমি বললাম যে স্পেসিফিক কেসটা, এইটা লোয়ারটা যদি 0 হয়, আপারটা হচ্ছে তোমার 1 যদি হয়, তখন সিচুয়েশনটা কি চেঞ্জ হয় দেখো তো। যে বি মাইনাস এ বাই এন ডেল এক্স ছিল, সেটা তখন কি হয়ে যাচ্ছে? 1/n। বাই এন। আর এইখানে এই জায়গাটাতে তখন আমার এই সূত্রটা মেইনলি কাজে লাগবে, যে 1/n আর ইকুয়ালস টু, যে আর ইকুয়ালস টু 1 থেকে n না, এই জিনিসটা থাকতে হবে ফিক্সড, এরা না বেশি অনেক বইতে দেখা যাবে এটা যে এরকম আছে, কোনো কিছু না দিয়ে জাস্ট এমনি দিয়ে দিছে, কোনো ইয়া দেয় নাই। তো এখানে দুইটার কথা মাথায় রাখতে হবে, আমরা যে প্রবলেম সলভ করব তখন এখানে মানে আমার কাজ হবে এখান থেকে এদিকে যাওয়া, এই যে এরকম সামেশন থাকবে, আমি এদিকে আসবো, এটা হচ্ছে কাজ, যে প্রবলেম গুলো সলভ করবো সেটার ক্ষেত্রে। তো এখানে এই যে
এই পাশ থেকে ওই পাশে যাওয়ার ক্ষেত্রে এক্সটা আসলে কার জায়গায় আসতেছে একটু এজিউম করো তো। এক্সটা আমরা কার জায়গাতে লিখি? আর এর জায়গায় না, একটু চিন্তা করে বলো। a plus r del x আরে না, মানে এখান থেকে ওখানে যাওয়ার ক্ষেত্রে, ওখানে না, এই জায়গা থেকে যে জাস্ট এখানে যাচ্ছি, তো দেখে কোনটাতে রিপ্লেস? না এন না আর বাই এন আর বাই r by n কারণ একটা জিনিস চিন্তা করো, ও তো চিন্তা করতে দরকার পড়ে না, এফ অফ আর বাই এন না, তো ওইখানেও তো কি আছে, এফ অফ এক্স কথাটা আছে, তো রিপ্লেসটা আলটিমেটলি কার জায়গায় করতেছো? আর বাই এন এর জায়গায়। by n। ভিতরে ভেরিয়েবলটা আর বাই এন ছিল, তো এই সাইডে এফ অফ এক্স আসতেছে। তো এখন একটা জিনিস যে তাহলে ডিএক্স আসলো কেমনে? তো এই যে 1/n ছিল, এটা কি ছিল রে আমাদের? এইচ ডেল এক্স ছিল বা এইচ যেটাই বলি, এটা না, ডেল এক্স বাই এইচ যেটা বলি, ডেল এক্সই তো ছিল। তো এই যে ডেল এক্সটা এবার যদি হচ্ছে n টেন্স টু ইনফিনিটি হয়, যে 1/n, তো n টেন্স টু ইনফিনিটি হইলে তখন ডেল এক্সটা কি হবে? 0 জিরো। তখন ডেল এক্সটা কি হয়ে যায় আমরা জানি কি, যদি হচ্ছে n টেন্স টু ইনফিনিটি হয়ে যায়, ডেল এক্সটা তখন কি হয়ে যায়? 0 ডিএক্স হয়ে যায়। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে কি যে আমার যে ডেল এক্স আমরা যখন ডেফিনেশন গুলো তৈরি, যখন ডেল এক্স টেন্স টু 0 হয়, তখন ডেল এক্স এর জায়গায় আমরা কি লিখি? dx dx ডিএক্স। এটা ছিল তো, মনে আছে কিছুটা ওই আইডিয়া থেকে? হ্যাঁ, তাইলে এই যে এখানে আমার ডেল এক্সটা কত আসছে? 1/n, কিন্তু n তো আর শেষ নাই, n আমাদের কতটা, নাম্বার অফ ইন্টারভেল কতটা? ইনফাইনাইট। ইনফাইনাইট 1/n টা তখন কোথায় যাচ্ছে? জিরোতে। জিরোতে মানে আমার ডেল এক্সটা তার মানে কি হচ্ছে, ডেল এক্সটা আমার যাচ্ছে হচ্ছে জিরোতে। ডেল এক্সটা যদি জিরো যায়, তখন ডেল এক্স এর জায়গায় আমরা কি লিখি? ডিএক্স লিখি। আমরা প্রথম যে ইন্টিগ্রেশনের প্রথম পার্টটাতে আমরা তখন এই জিনিসগুলো দেখাইছিলাম। তো এই জায়গায় তাইলে আমি রিপ্লেস কার জায়গায় করলাম? এক্সটা আসছে কোথা থেকে? যে আর বাই এন টা ছিল, তার জায়গাতে আমি লিখলাম হচ্ছে এফ এক্স। এবার লিমিটটা দেখো, আমরা কাছাকাছি চলে আসছি শেষের দিকে। এই যে লিখলাম কার জায়গায়? আর বাই এন এর জায়গায় লিখছি হচ্ছে এক্স। তো এবার তুমি যে এটা লিখলা, তো ওই দিক থেকে যখন এখানে যাবা, তো লিমিটটা তো বের করতে হবে। আর সবসময় আর ইকুয়ালস টু 1 থেকে n এরকম থাকবে তা না, আর ইকুয়ালস টু 0 থেকেও হইতে পারে। 0 থেকে ওইখানে n রিলেটেড অবশ্যই কিছু একটা থাকবে উপরে, এটা কনফার্ম যে আর n রিলেটেড কিছু একটা উপরে থাকবে, আর নিচের দিকে 0 হতে পারে অথবা 1 হতে পারে, এটা সমস্যা নাই। মানে এই জন্য অন্যান্য বইতে এটা স্পেসিফিক না দেখে এরকম লিখে দিচ্ছে, কিছু লিখে না। তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, বাট ফরম্যাটটা মাথায় রাখতে হবে যে 1/n আর একটা হচ্ছে f অফ আর বাই এন, এইভাবে যেন থাকে। ওই ক্ষেত্রে দেখো, তখন আমি লিমিটটা বের করবো কেমনি, এদিকে লোয়ারটা করবো কেমনি, আর আপারটা কিভাবে বের করবো? প্রথম ভ্যালুটা, প্রথম আমরা যে গ্রাফ আঁকি, এখানে লোয়ার কোনটা বলবা? ইন্টিগ্রেশনের যদি এটা ইন্টিগ্রেশন করতে হয়, লোয়ার লিমিট কোন জায়গায় থাকবে রে? এখানে না? এখানে আপার থাকবে ওইখানে। তো এটা হচ্ছে আমার কি প্রথম টার্মটা, আর এটা হচ্ছে আমার কি শেষ টার্ম শেষ টার্মটা। লাস্টের টার্ম আচ্ছা, তো এখানে আমাদের টার্মের শুরুটা কার দিয়ে হচ্ছে? আর ইকুয়ালস টু 1 দিয়ে শুরু হচ্ছে না? জি স্যার। আর শেষটা হচ্ছে n দিয়ে। তো আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ ইনক্রিজ করতেছে, ডিক্রিজও করতে পারে। ধরো এই জিনিসটা ইনক্রিজ করতেছে, এই যে আমি যেরকম আঁকলাম, এটা কনফিউজ হওয়ার কিছু নাই, ডিক্রিজও করতে পারে। মানে হচ্ছে ধরো এরকম গ্রাফ যদি হয়, কোনো কারণে এরকম ডাউন হয়, তো এটা ক্ষেত্রে তখন আবার কি শুরুটা আরেকটা হচ্ছে শেষটা। তো এই শুরুতে কিংবা হচ্ছে শেষে আপার থাকে, আপার লিমিট, আর একটাতে হচ্ছে লোয়ার লিমিট, এই জিনিসটা আমরা বের করব। এখন প্রথম টার্মে কি আছে আমার? আর ইকুয়ালস টু 1। আর ইকুয়ালস টু 1 এর জায়গায় কে রে থালা বাসন শুনতেছি। তো আর ইকুয়ালস টু 1 যদি হয়, এটা যদি ইউজ করি আমরা, তখন কি পাবো? এই আর বাই এন, আমার তো এক্স এর লিমিট বের করতে হবে তাই না? যে এক্স এর লোয়ারটা থাকবে আর এক্স এর আপারটা, মানে আর বাই এন এর লোয়ার আর আর বাই এন এর হাইয়েস্ট। তো আর বাই এন এর লোয়ারটা এই যে দেখলাম, তো কোথায় শুরু হয় আমাদের? একবারে শুরুতে, আরেকটা হচ্ছে শেষে। তো শুরু যে আর ইকুয়ালস টু 1 সেটা ইউজ করো। ইউজ করলে আর বাই এন এর মানটা কত হয়, বা এক্স এর মানটা কত হয়? 1/n
n হয় না? হুম। তো এইটা তো এখানে তো আমাদের n মানে কি, n নাম্বার অফ ইন্টারভ্যাল, আমরা যখন ইন্টিগ্রেশনে যাব নাম্বার অফ ইন্টারভ্যাল কতগুলো হবে? ইনফিনিটি। ইনফিনিটি হবে। তাহলে এখান থেকে কি জেনারেট করবে? 0 0 0। পরের বেলা লাস্টের যে টার্মটা থাকবে, লাস্ট শেষ টার্মে আমরা দেখলাম গ্রাফে শেষ টার্মটা কি আমাদের এখানে n, তো r বাই n এর ভ্যালুটা তখন কি হবে? n by n 1 মানে হচ্ছে 1। তো এটাতে তুমি এখন n সংখ্যক যদি ইন্টারভ্যাল ইনফাইনাইট হোক যাই হোক, ভ্যালু কি চেঞ্জ হবে? না। এটাতে তুমি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এটা অ্যাপ্লাই করলেও তো সেটা 1ই থাকবে। এই তখন আমরা লিখবো এরকম সিরিজ থেকে উল্টা যাইতে গেলে তখন লিখবো যে এটা লোয়ার 0, আপারটা হচ্ছে 1। এখন এই যে আপারের জায়গাতে উপরে n লিখছি না রে, একটু মুছে একটু আমি বলে দেখি তোমরা বলতে পারো। আমরা এই জায়গাটাতে এই যে n যে রেড মার্ক আছে এই জায়গাতে যদি n ইনটু m থাকতো তাহলে আপার লিমিটটা কত হইতো আমাকে বলো তো? এম হইতো 1/m। না, m হবে। m আচ্ছা, শুধু শুধু m কেন? কারণ r বাই n না, তো তুমি তো r এর জায়গাতে বসাচ্ছ, তো আপারের ও আচ্ছা, জায়গাতে n m থাকলো, তো সেই জায়গায় তুমি n ইনটু m বসাইলা, ক্যান্সেল করলা, থাকবে শুধু শুধুমাত্র m m। লিমিট অ্যাপ্লাই করলেও সেটা একটা কনস্ট্যান্ট নাম্বার, ওইটাই থাকবে। বুঝা গেছে? তো এইটা হচ্ছে মেইন থিম এবং এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ব্লাইন্ডলি এটা মাথায় রাখা যাবে না যে এইটা মানে 0 থেকে 1 হবে, সেটা বের করে তারপরে বসাতে হবে। বাট এই ফরম্যাটটা মাথায় রাখা লাগবে যে a থেকে b লিমিট কিছু একটা আসবে, আর একটা হচ্ছে fx dx লিখতে পারবো যদি এই পাশে এই সামেশনটা থাকে, আর ইকুয়ালস টু যে কোনো কিছু থাকুক 1 0, আর উপরে n রিলেটেড টার্ম। আমি বারবার বলতেছি n, এই যে এখানে যে ইনফিনিটিতে যাবে সেই রিলেটেড টার্ম, সেটা n ইনটু b হইতে পারে, n মাইনাস 1 হইতে পারে। n মাইনাস 1 হইলে ইন্টারভ্যাল আলটিমেটলি কি কমতেছে রে? না স্যার 1 ই থাকবে। না, ধরো ইনফাইনাইট যে কথাটা, ধরো r ইকুয়ালস টু 1 থেকে r এর মানটা 1 থেকে n মাইনাস 1 পর্যন্ত যাচ্ছে, তো তখনও কি নাম্বার অফ ইন্টারভ্যাল কমতেছে কি আমার? কারণ আমার সামনে কি আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। তো n যদি ইনফিনিটিতে যায় তাহলে ইনফিনিটি মাইনাস 1 আলটিমেটলি তো ইনফিনিটি হবে। ইনফিনিটি হবে। সো বা n প্লাস 1 হইলেও তো সেটা ইনফিনিটিতে যাবে, বা n ইনটু b বলি বা c বলি, সে তখনও কি হবে, আমার ইন্টারভ্যাল কি হচ্ছে, ইনফাইনাইট নাম্বারই হচ্ছে। তো এই জন্য যে n রিলেটেড একটা টার্ম যেন উপরে থাকে আর নিচের দিক থেকে 1 0 যাই থাকে, এইভাবে থাকলে আর লিমিটটা যদি এখানে ইনফিনিটি থাকে তখন এইটার জায়গাতে আমরা এই যে লোয়ার লিমিট আপার লিমিটটা চেক করে বের করব, তখন এই f of x dx টা ইউজ করতে পারবো। তো x টা কার জায়গায় ইউজ করছি আমরা? r বাই n এর জায়গায়। শেষ। এটা বুঝলে ইনশাআল্লাহ এখন ম্যাথ গুলাতে করা ইজি করে আমরা শেষ করে দিচ্ছি একটা ম্যাথ করে। কটা বাজে? দেরি করে শুরু করছি। 50 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এটা শেষ করে এখন দেখো এই যে প্রবলেমটা আছে, এখান তো প্রথমে কোনো সিরিজ তো নাই, প্রথমে সিরিজ টাইপের তো না, তো এটা তো সিরিজ করা যায়, লগ নিয়ে নিলেই হচ্ছে এটা সিরিজের মতো হয়ে যাচ্ছে। তো লগ নেওয়ার পরে যখন সিরিজের মতো হচ্ছে তখন একটা জিনিস দেখো, এটাকে তো আমাদের ওই ওই যে আমরা যে লাস্টে যে ফর্মুলাটা বক্স করে দিছি ওইভাবে তো চিন্তা করতে হবে। তো ওইখানে কি ছিল, 1/n, আর ভিতরে ছিল f of r/n, এরকম ছিল না? জি স্যার। ওকে, Yes, sir. এটা মাথায় রাখতে হবে সবসময়। তো ভিতরে সামেশনের ভিতরে কিছু একটা আনতে হবে প্রথমে, তারপরে 1/n টাকে বাইরে বের করে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে কাজ। তো এখন ওই সামেশনের ভিতরে এমন ভাবে প্রকাশ করতে হবে যাতে r equals to 1 বসাইলে, r equals to যখন 1 বসাবো তখন যেন প্রথম টার্ম, 2 বসাইলে দ্বিতীয় টার্ম, আর লাস্টের টার্ম যখন n বসাবো তখন যেন লাস্ট টার্মটা আসে। ওইভাবে আমাকে ওই পুরো সিরিজটাকে প্রেজেন্ট করতে হবে। তো সেটা কিভাবে করবো আমরা, এখানে দেখো একটু চেঞ্জ গুলা দেখতে হবে, চেঞ্জ গুলা দেখে সুন্দর মতো লিখে দেওয়া যায়। এই প্রথম যে 1/n স্কয়ার, পরে আবার কি আসছে 2/n স্কয়ার, পরে হচ্ছে n/n স্কয়ার। তো আবার এখানে দেখো যে 2 আছে, সেটা আবার ভিতরে কি আছে 2 এর স্কয়ার, এখানে যে n ছিল সেটা আবার ভিতরে n স্কয়ার। তো এই ব্যাপারটা কি, এই যে সামনে যে r যেটা আছে, বা প্রথম যদি এটাকে r বলি, এই rটাই ভিতরে যায়
আর স্কয়ার কথাটা হচ্ছে। তো ওইভাবে যদি আমি রিপ্রেজেন্ট করি এটাকে, আমার এটা দেখলেই বোঝা যায় আর কি, ওরকম কিছু না। এই সামেশন যখন লিখতেছি আমি, এবার দেখো তো তুমি যে লিখছো এটা ঠিক আছে। লন 2 প্লাস আর স্কয়ার বাই এন স্কয়ার, এটা বুঝছো কিনা আমাকে বলো তো একটু। স্যার এখানে মানে সামেশনের পরে স্যার আর বাই এন স্কয়ার লিখলাম কেন? আমি যদি স্যার ধরেন মানে আরটা বাদ দিয়ে জাস্ট ওয়ান বাই মানে ওয়ান ইন্টু ধরেন ন্যাচারাল নাম্বার লিখতাম, তাহলে স্যার কি সমস্যা হইতো স্যার? মানে আরটা কেন নিয়ে আসলাম স্যার? মানে আরটা আর কেন, বাই এন আমার তো স্কয়ার। সামেশনে নিতে হবে, একটা জি স্যার। সামেশন তো আনতে হবে। তো এখন সামেশন তো কার উপরে ডিপেন্ড করবে, যেটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা আমি স্যার। বুঝাতে পারছি? হ্যাঁ স্যার, আরটা আমরা কাকে ইউজ করব, যে চেঞ্জ হচ্ছে। তো চেঞ্জটা হচ্ছে কি একটু দেখো, এই জন্য চেঞ্জটা বললাম। এইখানে 1 বাই এন স্কয়ার, সেটা পরে 2 বাই এন স্কয়ার হচ্ছে, সেটা আবার n বাই n স্কয়ার। তো চেঞ্জটা তো এখান থেকে শুরু হচ্ছে। আবার এই যে 1টা ভিতরে আবার 1 হচ্ছে, এই 2টা সেটা আবার 2 স্কয়ার হচ্ছে, এই n টা আবার ভিতরে n স্কয়ার হচ্ছে। বাকি সবাই তো ফিক্স থাকতেছে, n স্কয়ার n স্কয়ার সব ফিক্স থাকবে। নিচে n স্কয়ার এটা তো ফিক্স থাকতেছে। তো বুঝতে ওই পারছি। ওই দৃষ্টিকোণ থেকে তুমি এবার একটু দেখো, ওই জায়গা থেকে চিন্তা করলে তখন হচ্ছে এই সামেশন দিয়ে উপরেরটাকে রিপ্রেজেন্ট করা যায়। এটাকে দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো এটা যদি যায়, তো আমরা এখন ওই আগের ফরম্যাটে চিন্তা করবো যে 1 বাই এনটা বাইরে বের করলাম, আর ভিতরে এইটাকে তখন কি ফাংশন, কিসের ফাংশন মনে হয় এটারে? আর বাই এন এর ফাংশন। আর বাই এন এর মানে হচ্ছে আর বাই এন রিলেটেড টার্ম গুলো ওখানে থাকবে। যে এফ অফ আর বাই এন মানে হচ্ছে কি ফাংশন অফ আর এন মানে আর বাই এন মানে হচ্ছে ওই ভিতরে যে সামেশনের ভিতরের অংশটাতে আমরা আর বাই এন রিলেটেড টার্ম গুলাকে রাখবো, আর বাইরের দিকে 1 বাই এনটা বের করবো। যদি এই কাজটা হয়ে যায়, তখন দেখো কি হচ্ছে আমার। তো তখন তো আমরা কি বলছি, যদি এরকম হয় তো আমরা তখন ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করতে পারি। তখন এই যে আমি লিখলাম এফ এক্স ডিএক্স কথাটা আগে লিখবো, আর বাই এন এর জায়গাতে এক্সটা আগে বসাও। কি পাচ্ছ তো, এক্স লন 2 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এই কথাটা এখান থেকে আগে বসাও। লেখার পরে এবার লিমিটে যায় চেক করে যে কি কাহিনী হয়। প্রথম জায়গাতে কি হচ্ছে, এই যে আগের মতো আর বাই এন এর জায়গায় বসাচ্ছ না, এটা চেক করে দিতে হবে, কারণ সবসময় যে এইরকম আর ইকুয়ালস টু 1 থেকে এন এ যায় থামবে, ব্যাপারটা এরকম না, অন্য জায়গাতে থামতে পারে, আরটা 0 থেকে শুরু হতে পারে। এই জন্য এটা চেক করে দিতে হবে। তো আর বাই এনটা যে আগের মতো শুরুর টার্মটাতে দেখো 1 বাই এন আসতেছে, সেটা আবার 0 তে যাচ্ছে, লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি। আবার লাস্টের টার্মে যখন n বাই n হচ্ছে 1 হয়, সেটা আবার ইনফিনিটি বললেও সে 1 পর্যন্ত যায়। এই জন্য লিমিটটা 0 থেকে 1 পর্যন্ত আছে। তো এই পরে এই লিমিটটাকে জাস্ট আমরা যে নর্মাল যে ইন্টিগ্রেশন করি সেভাবে ইন্টিগ্রেশন করা হচ্ছে। এটা কেউ না বুঝে থাকলে প্লিজ বলো। স্যার ওই জিরোর ব্যাপারটা স্যার সমস্যা আছে একটু, ইন্টিগ্রেশনের এখানে জিরো আছে। 0 আসছে, আচ্ছা ঠিক জি আছে। এটা দেখি হবে। আচ্ছা, একটু যে আমরা যে বক্স গুলো আঁকছিলাম সিরিজ, এটা 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 তো মনে আছে? জি স্যার। আচ্ছা, তো এইটা যদি ইন্টিগ্রেশন করতে দেয় তাহলে লিমিটটা তুমি কোন কোন জায়গাতে নিবা? এখানে একটা লিমিট নিবা, লোয়ার লিমিট, ওইটা নিবা হচ্ছে আপারে। জি স্যার। এরকম না, ব্যাপারটা এরকমই তো? জি আচ্ছা, স্যার। তো এইখানে তাহলে আমার এই যে আমরা যদি এটাকে সিরিজ আকারে চিন্তা করি, সামেশন সিরিজের এক একটা সিরিজ যদি ওই যে প্রথম টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম এরকম করে যদি, ওই যে আমরা তো এই এরিয়া যে বের করছিলাম তখন কি হচ্ছে, এক একটা ব্লক, এই ব্লকের এরিয়া বের করছিলাম না, ছোট জি ছোট স্যার। এক একটা ব্লকের এরিয়া বের করে সবগুলো করছি। তো এই যে এখানে যেটা প্রথম যেটা আছে, এই প্রথম ব্লকের এটা বের করতে হবে, আর লাস্টের ব্লকের ওইখানে বের করতে হবে। আসলে এই প্রথম লাইনটা আসবে কোথায় সিরিজের ক্ষেত্রে? আর ইকুয়ালস টু কততে আসবে? এটা কি বুঝতে পারতেছো তুমি? কারণ প্রথম আর আরটা কিসের ছিল, ইন্টারভ্যাল গুলো ছিল না? তো জি তোমার স্যার। তো প্রথম ইন্টারভ্যাল আনতে হবে আগে। আগে কোনটা আনতে হবে? ইন্টারভ্যালটা প্রথমটা যেন আসে। তো প্রথমটা আসতে গেলে আর এর মানটা কত হইতে হবে? 1 1। ওই দিকটাতে যখন যাবো আর এর মানটা তখন কত হইতে হবে? 3
3 কেন রে? আচ্ছা এখানে 3, আর যদি n নাম্বার হয় তখন n হবে n। n। এটুকু বুঝাইতে পারছি? জি স্যার। ওকে ফাইন, তাহলে একটু দেখো। এইবার যে আমার এখানে আমরা তো এক্সটা লিখছি, এক্স এর লিমিট বসাইতে হবে না এখন? এক্সটা কার জায়গায় লিখছি? আর বাই এন এর জায়গায় লিখছি। তো আমাদের এখন লোয়ার লিমিট বা আপার লিমিট দেখছি কি, এই যে শুরু যেটা থাকে আরেকটা হচ্ছে আমার এন্ডিং পয়েন্ট, এই দুটো জিনিস তো কাজে লাগে। জি স্যার। লোয়ার আপার বের করতে চাই, তো শুরুর দিকে কি আছে? এটা হচ্ছে 1/n। যদি প্রথমটা বসাও, এই r/n মানে কি আমার x না? জি স্যার। হ্যাঁ, তো এই যে প্রথমটা আসবে 1/n, কিন্তু কথা হচ্ছে এই যে n লিমিট nটা কতগুলো আছে? n ইন্টারভ্যাল, নাম্বার অফ ইন্টারভ্যাল কতগুলো? ইনফিনিটি। ইনফিনিটি। তো এই ভ্যালুটা তখন কি হবে রে? 0। 0 হবে। 0। বুঝতে পারছি? জি স্যার। ওকে, শেষটা এবার শেষের বেলায় কি হচ্ছে? r/n না, তখন r এরটা কি হবে? n/n। জেনারেট করবে কি 1। তো এবার লিমিট যদি n টেন্ডস টু ইনফিনিট অ্যাপ্লাই করলেও তো এটাতে আসলে কোনো কাজ হবে না, তখন কি হবে? 1 থাকবে। এই জন্য লোয়ারটা 0, আপারটা 1। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই যে প্রশ্ন করছিলা যে লিমিটটা, আমার মনে হয় কিছুটা এখন বোঝার কথা। তো ওই জায়গা থেকে তুমি হচ্ছে জাস্ট সিম্পল কিছু ক্যালকুলেশন, এখানে ওই যে আমরা যে ইন্ডিকেশন করছি ওগুলো ওই আগের মতো করে আরেকটা ম্যাথ দেখে জাস্ট আমি ওই লাস্টের অংশটা দেখাবো, আর কিছু না। এই ম্যাথটা এইটাতে দেখে আমরা কাজ শেষ করে দেবো। এখানে n যে কথাটা আছে, n a n a প্লাস 1 n a b, আর লাস্টের যে টার্মটা আছে সেটা কি দেখো তো, একটু অড মনে হয় না? সে n b, তাহলে আমি আসলে যে আমি সিরিজে যে লিখবো এরকম তো ঝামেলা হয়, সিরিজে লেখার কোনো ওয়ে থাকে না। তো ওইটাকে সিরিজে লেখার মতো করো। প্রত্যেকটা টার্মে কি আছে? n a n a প্লাস 1 n a প্লাস 2, তাহলে ওইটাকে n a প্লাস সামথিং আকারে করে যেন n b আসে ওরকম ব্যবস্থা করো। জাস্ট এই ছোট্ট একটা কাজ করতে হবে। তো তখন দেখো ক্যালকুলেশন করলে কিন্তু আলটিমেটলি কি হবে, আমার ওই n b ব্যাক করবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, পরের টার্গেট কি ছিল? ওই ফর্মুলেশনের ক্ষেত্রে 1/n টা আগে বাইরে বের করতে হবে। তো 1/n টা বাইরে কিভাবে বের হবে? এই প্রত্যেকটা থেকে n কমন নিয়ে নাও, এটাকে বের করে ওই বাকিগুলাকে হচ্ছে তুমি এবার সামেশন করো। এবার যদি সামেশন করো, সামেশন তো এই দেখো আগের ক্ষেত্রে n টা হচ্ছে আমি আগে পরে ফার্স্টে সামেশন নিয়েছি, তারপরে n বের করছি। আবার এইখানে তোমার হচ্ছে আগে n বের করছি। তোমার কাছে যেটা সুবিধা হবে, কনভিনিয়েন্ট হবে, এই যে কোনটা করতে পারো। এটা মানে রুলস না যে এটা আগে বের করতে হবে ওটা বের করতে হবে। যে n রিলেটেড টার্ম তো আসলে r এর উপর ডিপেন্ডই করবে না, 1/n তো r এর উপর ডিপেন্ডেন্টই না। তো ওটা আগেও করা যাবে, সেটা পরেও বের করতে পারবে। বুঝাতে পারছি? তো এবার এখান দেখো, এবারে যে সামেশনটা আছে এখান দেখো, আমি একটা ভুল করছি এখানে সামেশন লেখাতে। আমার এই সামেশন লেখাটা ঠিক না কি ভুল, এটা বলো কোন কারণে ভুল, একটু বলো তো। আমি যে সামেশনটা লিখছি এটা ভুল। স্যার এখানে r = 0 হবে না? 0 হবে, এক্স্যাক্টলি এই কারণে এটা ভুল, যে r = 0 থেকে শুরু হবে। সো যখন দেখো এখন তাহলে ফরম্যাটটা কি, 1/n, এই পুরো ফাংশনটাকে আমরা তখন কি বলবো? f of r/n। বোঝা যায়? এটা যদি হয় তখন আমরা তো জাস্ট f of x, এই যে এই জায়গাটাতে r/n এর জায়গাতে x বসাইয়া f of x dx কথাটা লিখলাম। এইবার যাও লিমিটের ক্ষেত্রে প্রথম যেটা ছিল r = 0, তো ওই যে এটাও তাহলে এখানে কি হবে? যেটা ভুল লিখছি আমি এখানে, ভুল হয়েছে আমার, 1/n লেখা আছে না? তো rটা তো প্রথমটা কততে শুরু হচ্ছে রে? 0 তে না? আগে তো 1 ছিল দেখে আমরা 1/n আসছে, বাট এবার যেহেতু 0 আসছে তাহলে ওই ভ্যালুটা কত হবে? 0 হয়ে যাবে। 0 সরি না আনডিফাইন্ড না, তুমি একটা কথা বলি, 0 বাই এটা আনডিফাইন্ড না, এটা আনডিফাইন্ড, 0/0। বুঝতে পারছি? তো তখন দেখো তুমি এই যে এই ভ্যালুটা আর লিমিট অ্যাপ্লাই এর আগেই তো 0 হয়ে যাচ্ছে, কারণ n তো একটা আমরা যে n টা নিছি, n তো একটা ফাইনাইট একটা নাম্বার ছিল প্রথম, তারপরে ওটাকে আমরা ইনফাইনাইট করছি, রাইট? তো এখন আগেই তো প্রথমেই তো হচ্ছে আমার r টা হচ্ছে শুরুতেই আর হচ্ছে 0, তো সেইখানে আগে n, তো ওই ভ্যালুটা তো আগে 0 হয়ে যাচ্ছে, তারপরে লিমিট অ্যাপ্লাই করলেও তো সেটা 0 হবে। আর যদি তুমি এখানেও অ্যাপ্লাই করো n টেন্ডস টু ইনফিনিটি, তাও তো সেটা ভ্যালু হবে 0 তে যাবে। তো তুমি প্রথমটা পাইলে হচ্ছে 0, তো সেকেন্ডটা কি হবে? এই যে যখন n * b - a হবে,
তখন জাস্ট ওইটা বসাও। আর বাই এন ছিল না, আমরা তো আর বাই এন এর জায়গায় এক্স বসাইছি, ওইটার লিমিট তো বের করতেছি। তো এই আর এর জায়গায় বি মাইনাস এ ইন্টু এন লিখলাম, ক্যান্সেল করে দেখো আলটিমেটলি কি থাকবে, বি মাইনাস বি মাইনাস এ, ওই যা 0 থেকে বি মাইনাস এ 1 বাই এ প্লাস এক্স ডিএক্স। এরপরে আর ছোট ক্যালকুলেশন। দেখো আচ্ছা, এখন তাইলে হচ্ছে তোমাদের ক্লাস এখানে শেষ করতেছি, আর পরের দিন ডেফিনেট ইন্টিগ্রাল ওগুলা নিয়ে কথা বলবো। তার আগে হচ্ছে এখন যাদের সমস্যা রয়েছে এখন স্টিল হচ্ছে এই, তোমরা অন্যরা চলে যেতে পারো। আর যদি কারো সমস্যা থাকে তাহলে বলে নাও এখনই, তাহলে যদি পরে ক্লাস না থাকে তাহলে বলো, সেটা নিয়ে কথা বলি আর কি। আর না থাকলে আমিও বিদায় নেব। স্যার হুম, স্যার এই যে সিরিজ প্রবলেম গুলো সলভ করতে তো স্যার বিভিন্ন স্যার সূত্র জানা লাগে, যেমন স্যার সিম্পল হারমোনিক সিরিজ। না না, যে টাইপ গুলা ইন্টিগ্রেশন দিয়ে করা যাবে, একটু শোনো, যে প্যাটার্ন গুলা ইন্টিগ্রেশন দিয়ে সলভ করা যাবে তোমাদের সিলেবাসে ওই প্যাটার্নটা একটু করে, যে ডেফিনেট ইন্টিগ্রালটা ইউজ করে, যে এই কেসটা ইউজ করে বা এই কেসটা ইউজ করে কোনগুলো সলভ করা যাবে এটা তোমাদের সিলেবাসে ইনক্লুডেড। ওইগুলা না, ওই যে সিরিজ যেটা বলতেছো যে 1/2 স্কয়ার 3 স্কয়ার m স্কয়ার, এটাই নাই, ওটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর কাহিনী ওভাবে। এইগুলা যেগুলা দেয়া থাকে বা তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা মেইনলি হচ্ছে এই ডেফিনেট ইন্টিগ্রালের উপর বেস করে, যেটা বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, পরের জন্য স্যার r equals to 0 আর r equals to 1 ওই জায়গাটা আরেকবার বলুন। ওকে, মানে then we divide, আচ্ছা ওই যে n বাই n টা কেমনে আসে সেটা বুঝো না, একজন মনে প্রশ্ন করছো, যদি ভুল বলে থাকি তাইলে দেখি আরেকটা প্রশ্ন হচ্ছে যে sorry if n tends to infinity then how we divide n by n equal to 1. গুড কোয়েশ্চেন। আমরা লিমিটটা অ্যাপ্লাই কোথায় করতেছি সেটা হচ্ছে দেখার বিষয়, কখন অ্যাপ্লাই করতেছি। যে প্রশ্নটা করছো আমরা লিমিটটা কখন অ্যাপ্লাই করতেছি, প্রথমে আমার যে যতগুলা কনসেপ্ট ছিল আমি কি ফার্স্টে ইনফাইনাইট ধরছিলাম নাকি হচ্ছে n নাম্বার অফ ইন্টারভ্যাল নেওয়া হয়েছে দেন উই থট দ্যাট n টেন্ডস টু ইনফিনিটি। অরিজিনাল অর্থে আমি তো আসলে ইনফিনিটিতে যাইতে পারি না, তো এনটাকে আগে ফাইনাইট ধরে নেওয়া হয়েছে, তারপরে ধরতেছি যে আমি এনটা ইনফিনিটি ক্যালকুলেশন করার পরে। সো আর বাই এন এই কথাটা যখন হচ্ছে আমার ফার্স্টে তোমার হচ্ছে কি 1 বাই n পর্যন্ত গেলা, দেন ইউ আর অ্যাপ্লাইং n টেন্ডস টু ইনফিনিটি। তো তোমার যখন r ইকুয়ালস টু n হয়, তো n বাই n হয়ে যাওয়ার পরে সেখানে কি আসে, 1 আসে, আমরা ওইখানে অ্যাপ্লাই করতেছি। যদি ওইখানে কোনো n রিলেটেড টার্ম থাকতো তখন হচ্ছে কাজটা হতো। অ্যানসারটা পাইছো? জি স্যার, বুঝতে পারছি। প্রশ্ন করছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে একজন বললা যে আর ইকুয়ালস টু 0 আর ইসের ব্যাপারটা। ওকে, এখানে আমরা যে সামেশনটা করছি, এই যে সামেশনটা লিখছি, এটা ভুল কোন অর্থে ভুল ছিল, যে আমরা যদি সামেশনটা লিখতে হয়, তো আমার তো প্রতিটা টার্ম এখানে যখন আমি আর ইকুয়ালস টু যে প্রথমটা দিব এটার থেকে শেষ পর্যন্ত এখান থেকে জেনারেট করা লাগবে। এই সামেশনের জন্য শুধুমাত্র প্লাস সাইন গুলো আসবে, বাট প্রত্যেকটা টার্ম তো আগে জেনারেট করতে হবে। তো এবার দেখো আমি যে 1 দিছি, যেখানে দেখো a প্লাস টার্ম গুলা কিরকম হচ্ছে, প্রথম হচ্ছে a ছিল, পরেরটা কি হচ্ছে 1 a প্লাস 1 বাই n, পরেরটা 2 বাই n। তো এখানে আসলে প্রথম টার্মটা কি হচ্ছে a প্লাস 0 বাই n, এই করে করে শেষ পর্যন্ত গেছে। স্যার আমরা মিলায় দেখবো যে কখন আমাদের ফার্স্ট টার্মটা যেন আসে ওই অনুযায়ী। হ্যাঁ, ওইভাবে তুমি আগে বুঝাইতে হবে যে আমি কোনটা কি করতেছি। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আর যারা রেকর্ড করছো যাদের লাগবে তোমরা হচ্ছে কোথাও শেয়ার করে রাখো বা গ্রুপ ওই যে ক্লাসরুমে, তাহলে ওরা যদি লাগে তাহলে স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ স্যার, স্যার ওইখানে বি বাই এটা যে আমরা আনলাম শেষে, এটা কি মানে বুঝবো কিভাবে যে কোথায় হলো শেষে বি বাই এন এরকম টাইপের আনা লাগবে? অন্য ক্ষেত্রে তো এরকম করি না, আগের অঙ্কটার ক্ষেত্রে লাস্টেরটায় বি বাই এ আনলাম না আমরা, মানে মিলানোর জন্য এন বি এর সাথে। ও আচ্ছা, হ্যাঁ ওকে। আচ্ছা, কিভাবে বুঝবা? তুমি তো হচ্ছে এটা তো বুঝতেছো যে তোমাকে সামেশনে কনভার্ট করতে হবে, মানে হচ্ছে যে এই টাইপের যেগুলো প্রবলেম আসবে বা তোমাদের আগে তো সামেশনে নিতে হবে, রাইট? এটা কথা বলতে হবে আমার সাথে, সামেশনে তো নিতে হবে, মানে এই যে সামেশন সাইনের আন্ডারে তো যেগুলো থাকবে এটা নিতে হবে।
এটুক তো বোঝা গেছে? আসো না, কি গেছে বুঝতেছি না তো। যদি হয় এটা যদি সামেশনে নিতে গেলে প্রতিটা টার্মের মধ্যে তো একটা ইউনিফর্ম ডিজাইন থাকতে হবে যাতে করে প্রত্যেকটা টার্ম বের করা যায়। তো এখন প্রতিটা টার্মে ইউনিফর্মই ছিল, দেখো NA+1 NA+2। এখন কিন্তু ওইখানে যে আমি যে ইউনিফর্মিটিটা দেখতেছি যে না, এরকম NA+ সামথিং NA+ এরকম তো কিছু আমি শেষে যায় পাচ্ছি না। তো আমি ট্রাই করব তখন এই যে এই টার্মগুলা যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এই টাইপের ওখানে ওটাকে রিপ্রেজেন্ট করতে পারি কিনা। না পারলে তো সেটা ডিফারেন্ট ইস্যু, মানে ডিফারেন্ট ইস্যু বলতে এই টাইপের প্রবলেম অবশ্যই পারবে, কারণ ওই টাইপের প্রবলেম গুলোই আসে। এইখানে ওই সিরিজ গুলা না যেটা তোমরা চিন্তা করতেছো 1/2 3 4 1/2 5 4, ওগুলা না, ওগুলা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এ অন্যভাবে ডিফারেন্ট সলিউশন আছে ওগুলা, বাট এইভাবে না। এটা হচ্ছে এই ডেফিনেট ইন্টিগ্রাল ইউজ করে সলিউশন করার একটা প্রসিজার। আচ্ছা স্যার হ্যাঁ, এই টাইপের ম্যাথ গুলি কোত্থেকে প্র্যাকটিস করব, মানে এটা একবারে কি নিচে হাজার বইতে বই? হাজার বইতে আছে, পরে হচ্ছে দাস মুখার্জি আছে না একটা, স্যার এগুলাতে আছে। বাট আমি এটা সাজেস্ট করব যে ওইসব বইগুলোর থেকে দেখার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কেয়ারফুলি, কারণ ওখানে অনেকগুলা অঙ্ক সুন্দর করে ভুল করে দেওয়া থাকে। তো তুমি হচ্ছে ওইগুলা একটু দেখে ক্যালকুলেশন করতে হবে। প্র্যাকটিস প্রবলেম অনেক পাবা, এই জন্য একটু দেখে, এই জন্য যে এত ই করে বলা। কোন বইয়ে মানে লেস মানে কম্পারেটিভ কম ভুল কোন বইয়ে আছে? কম্পারেটিভ কম ভুল এটা দুইটার ক্ষেত্রে কম্পারিজন করা মুশকিল, কারণ দুইটাই একই। এত ভুল ভুল আছে, ভুল হচ্ছে কি খুব ট্রিকি ভুলগুলো থাকে। এই জন্য যে প্রথম দিকে দেখুন আমি চেষ্টা করি যে যতটা সম্ভব ইনটা দেয়ার, যে ইনসাইটটা দেয়ার। এই জন্য হচ্ছে তুমি যখন করবা এইগুলা হচ্ছে তুমি একটু দেখে করবা। আর হ্যাঁ, বেশি ট্রিকি ভুল থাকলে আমরা এবার ধরবো কিভাবে? না না না, ধরো হচ্ছে কি ছোটগুলা দেখা যাচ্ছে তুমি হয়তো খেয়ালই করতেছো না, আর এইগুলা যদি অঙ্কের ফ্লোটাই যে এখন বুঝছো না তুমি যে এই অঙ্কটা কেমনে করতেছে, তখন ওই অঙ্ক দেখলে পরে ওইগুলা লাস্টে ওদের ক্যালকুলেশন দেখা লাগে না, তুমি নিজেই লাস্টের অংশ মিলাতে পারবা যে এই ওয়েতে। অনেক জায়গায় কোথাও কিন্তু লিমিট বের করে দেয় না, ফাট করে লিমিট লিখে দিছে। তো আমরা তো লিমিট বের করার প্রসিডিউরটা তো জানতেছি এখন, যে লিমিটটা আসলে এই টাইপের ভুল থাকে আর কি। ধরো লিমিটের একটা ভুল আছে, বা স্যার যে এরকম 1 থেকে স্যার একটা ভুল করছে না এখানে 1 থেকে শুরু করে সামেশনে এই টাইপের ভুলগুলো হবে। তো এটা একটু খেয়াল করে পড়বা আর কি, এইটাই বলা। আর স্যার হাজরাস বই তো অনেক ম্যাথ। অনেক ম্যাথ বলতে কি এগুলো সব একই, তুমি করে দেখো সবগুলাই হচ্ছে আলটিমেটলি লাস্টে যায় সব এক হয়। তুমি তো সব করবে না, চ্যাপ্টার কত কত করব এগুলো স্যার? হাজার স্যারের বই মানে কোন চ্যাপ্টারটা সেটা কভার করে স্যার যদি বলতেন। দাঁড়াও দেখে গেলাম, চ্যাপ্টার তো এখন বুঝলেই তো পাবো আমি একটু খুঁজতা। আচ্ছা দেখো তো হাজরা 139 এ দেখবা, আই গেস ওখানেই পাবা ডেফিনেটের সবগুলা। আবার দাস মুখার্জি দেখলে 191 এ দেখবা। স্যার কয়েকটা ইম্পর্টেন্ট প্রবলেম নাথিং, নাই এই টাইপের কোনো কিছু ইম্পর্টেন্ট নাই, মানে কোনো ভুল ছাড়া না। এগুলা তুমি ওখান থেকে করলেই পারবা, সব ভুল তো না, ওগুলা এখন করতে হবে, ওগুলা তোমার করতে হবে। স্যার অ্যান্টনে কি কম ভুল আছে? অ্যান্টনে টেন্ডস টু 0 ভুল। ও আচ্ছা, ভুল করে না, ওইসব বইতে ভুল করে না, কিন্তু ওইসব বইতে আসলে প্রবলেম পাওয়া যায় না, এটা হচ্ছে সমস্যা। যে টাইপের প্রবলেম পরীক্ষা টরীক্ষা দেয় এগুলো পাওয়া যায় না। ওরা হচ্ছে ওই চ্যাপ্টারে বেশি জোর দেয়, চ্যাপ্টারে দেখবে ওদের বিশাল বড় চ্যাপ্টার, ওই যে ইনসাইটটাতে ওরা জোর দেয় বেশি, বাইরের পড়াশোনাতে ইনসাইটটা নিয়ে কাজ করে। তো এই জন্য স্যার হচ্ছে ট্রাই করে, যে প্রথম যে বলি অনেকগুলা কথা এই কারণে বলা, যে ইনসাইটটা জানলে প্রবলেম কোন জায়গায় ভুল হয় নাকি হচ্ছে এই প্রবলেম আসছে আমি এটা করতে পারবো, এটা অ্যাপ্লাই করতে পারবো, এই জন্য কথাগুলো বলি বা সময় নিয়ে বলি। নাইলে তো তোমাদেরকে এই যে শেষে যা ফর্মুলাটা বলে দিলে হইতো, যে ফর্মুলা করবা কাজ শেষ। এই জন্য ওটা একটু আরেকবার দেখবা কেমনে আসছে, দেখে তারপরে যে দুইটা প্রবলেম 2-3টা প্রবলেম করলে ওখানে সব একই। আমি এখানে তাও এদের যে ইয়াগুলা এই টাইপের যেগুলো আছে সব একরকম। পরীক্ষার প্রশ্ন দেখবা এই টাইপের একই টাইপের প্রবলেম আসে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করলাম, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।